Good evening, everyone. Okay, so in our last class, we had started to discuss about how nuclear radiation interacts with matter, right? So I have the chart with me, which comprises of how charged particles interact with matter and how electromagnetic radiations interact with matter, right? তো এর আগের ক্লাসে এটা আমি লিখেছিলাম, সেটাই তোমাদের আবার বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি যে আমরা আগেই বলেছি চার্জ পার্টিকেল ম্যাটারের সাথে এই পাঁচভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেটা আয়নাইজেশন, এক্সাইটেশন, ব্রেমস্ট্রালাং চেরেনকভ রেডিয়েশন, ট্রানজিশন রেডিয়েশন, রাইট? ফোটন সেটটাতে পরে আসছি। তো আগের ক্লাসে আমরা দেখেছি যদি কোনো হেভি চার্জ পার্টিকেল ম্যাটারের থ্রু যায় তাহলে সেই ম্যাটারে যে অ্যাটমসগুলো থাকে তাকে আয়নাইজ করে, আর সেই আয়নাইজেশনের জন্য তার এনার্জি লস হয়। তো সেই এনার্জি লসটা কিন্তু আমরা আগের ক্লাসে ক্যালকুলেট করেছি, ঠিক আছে? এবার যখন আমরা হেভি চার্জ পার্টিকেলের কথা বলছি তখন লস অফ এনার্জি ইজ মোস্টলি ডিউ টু আয়নাইজেশন, রাইট? এবার আমরা কথা বলতে শুরু করব ইলেকট্রনসের ক্ষেত্রে, মানে পার্টিকেলস উইচ আর চার্জড বাট আর মাচ মোর লাইটার, রাইট? সেরকম পার্টিকেলসের ক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন লসটা প্রমিনেন্ট লস নয়, তাদের ক্ষেত্রে লস অফ এনার্জি ডিউ টু আয়নাইজেশন দেখা যায়, তার সাথে একটা অ্যাডিশনাল লস অফ এনার্জি হয় which is due to Bremsstrahlung process, right? তার মানে আমি কি বলছি, ইলেকট্রনসের ক্ষেত্রে আয়নাইজেশন লস তো হয়ই, বাট মেইন যে এনার্জি লসের কারণ সেটা হলো Bremsstrahlung প্রসেস, রাইট? তো আজকে আমরা এটা দিয়ে ডিসকাশন শুরু করি। তাহলে এনার্জি লস আমি জাস্ট কিছু জিনিস লিখে রেখেছি যেগুলো ডিরাইভ করার প্রয়োজন নেই, সেগুলো তাই আগে থেকে লিখে রেখেছি, জাস্ট তোমরা দেখে নিতে পারো একবার স্ক্রিনে। যে ইলেকট্রনের ক্ষেত্রে যেমন বললাম আয়নাইজেশন লস আর ব্রেমস্ট্রালাং লস এই দুটো ওয়েতে এনার্জি লস হয়, বা ইন কেস অফ লাইটার পার্টিকলস, তার মানে দ্য রেট অফ চেঞ্জ অফ এনার্জি ইজ ডিউ টু দ্যাট অফ ionization and due to Bremsstrahlung process, right? দুটো rate of decrease of energy summation হবে the net decrease in energy. তো আয়নাইজেশন লসের ক্ষেত্রে যেই the mode of ionization loss that we had discussed in our last class for heavier heavy particles, heavy charge particles, সেই সেম মোড অফ সেই সেম মোডেই ইলেকট্রনসের ক্ষেত্রেও আয়নাইজেশন লসটা হয়, কিন্তু ইন কেস অফ ইলেকট্রনস সেই প্রবলেমটাকে কিন্তু আমরা ক্লাসিক্যালি ট্রিট করতে পারবো না। তার দুটো কারণ আছে, যেটা আমি লিখেছি দেখো, যেহেতু ইলেকট্রনের মাসটা খুব কম, উই হ্যাভ টু কনসিডার দ্য রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস অ্যান্ড এনার্জি, যেটাকে আমরা আগের ডেরিভেশনের ক্ষেত্রে নেগলেক্ট করেছি, দ্যাট ইজ ফর হেভি পার্টিকেলস, হেভি চার্জ পার্টিকেলস। তখন আমরা এগুলো নেগলেক্ট করেছিলাম, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু আমাকে এগুলো কনসিডার করতে হবে। ফার্স্ট যেটা কনসিডার করতে হবে সেটা হলো দ্য রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস অ্যান্ড এনার্জি, সিন্স এখন আমরা খুব স্মল মাস নিয়ে ডিল করছি। আর সেকেন্ডলি আয়নাইজেশনের ক্ষেত্রে যখন ইলেকট্রন পাস করছে, এবার কিন্তু ইন্টারাকশন ইজ বিটুইন টু আইডেন্টিক্যাল পার্টিকেলস, তাই না? একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথেই তো ইন্টারাক্ট করছে, তার জন্য তোমাকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল এক্সচেঞ্জ এফেক্টকেও কনসিডার করতে হবে। এগুলো সবই আমাদের স্কোপের বিয়ন্ড, তাই উই ওয়ন্ট গো টু দ্য ডেরিভেশন অফ দ্য রেট অফ লস অফ এনার্জি বাই অ্যান ইলেকট্রন ডিউ টু আয়নাইজেশন। তোমরা জাস্ট ফর্মুলাটাকে দেখে নিতে পারো যে these are the quantities on which the rate of loss of energy by electron due to ionization depends. এটা ডিটেল ডেরিভেশনের কোনো প্রয়োজন নেই, বাট দিস ইজ হাউ ইট ডিপেন্ডস অন দ্য ভেরিয়াস ভ্যারিয়েবলস, রাইট? আচ্ছা, সেকেন্ড যেটা বললাম সেটা হলো আয়নাইজেশন লস নিয়ে কথা হলো। এবার আমরা দেখবো ব্রেমস্ট্রালাং প্রসেসটা বেসিক্যালি কি। তো ব্রেমস্ট্রালাং প্রসেস নিয়েও তেমন ডেরিভেশনের কিছু নেই, বাট ইউ শুড নো দ্যাট from electromagnetic theory we know that when a charged particle is accelerated or deaccelerated, it
loses energy by a form of radiation, electromagnetic radiation. Bremsstrahlung. আচ্ছা, এখানে আমি আর তেমন কিছু লিখছি না, আমি আরেকবার রিপিট করছি যে আমরা জানি from electromagnetic theory যে when a charged particle, when a light charged particle is subjected to acceleration or deceleration, it loses energy by emission of radiation. তো এই যে রেডিয়েশন লস, এই যে প্রসেসটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি Bremsstrahlung, রাইট? জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, এবার তাহলে চার্জ মানে ইলেকট্রনের ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রন যখন ম্যাটারে এন্টার করছে তখন ইট অ্যাক্সেলারেটস বা ডিঅ্যাক্সেলারেটস ডিউ টু দ্য কুলম্ব ফিল্ড অফ দ্য অ্যাটমিক নিউক্লিয়াই। অ্যাটমিক নিউক্লিয়ার যে কুলম্ব ফিল্ডটা আছে, সেই ফিল্ডে যখনই ইলেকট্রন এন্টার করে যাচ্ছে তখন কিন্তু এই ফিল্ডের জন্য ওর অ্যাক্সেলারেশন বা ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে, যার জন্য ইলেকট্রন ইজ লুজিং এনার্জি অ্যান্ড দ্যাট রেডিয়েশন লস ইজ কল্ড Bremsstrahlung প্রসেস, রাইট? আর ইন কেস অফ ইলেকট্রনস, এই Bremsstrahlung কিন্তু প্রাইম মোড অফ এনার্জি লস। তাহলে দিস ইজ অল দ্যাট ইউ নিড টু নো অ্যাবাউট দ্য এনার্জি লস মেকানিজম অফ ইলেকট্রনস। আচ্ছা, যেমন তোমাদের বলেছি we have already covered ionization, excitation, Bremsstrahlung. এবার দেখব Cherenkov রেডিয়েশন বলতে কি, এই রেডিয়েশনটা কখন হয়। Cherenkov রেডিয়েশন। আমি ফার্স্টে বলছি, তারপরে যেটা লিখে দেখাবো সেটা হলো, তাও শুনে নাও। যখন একটা চার্জড পার্টিকেল ইজ মুভিং ইন আ ডাইইলেকট্রিক মিডিয়াম with a velocity greater than the velocity of light in that medium, তখন যে রেডিয়েশনটা এমিটেড হয় সেটাকে আমরা কি বলি? Cherenkov radiation. I repeat. Anyways, I'm writing. A charged particle that moves in a dielectric medium with a velocity v greater than c by n, that is velocity greater than the phase velocity of light in that medium, right? C holo light velocity in vacuum, so c by n is nothing but the refractive index of the medium. That means this is the velocity of light in the medium, right? And the charged particle has to move with a velocity greater than the velocity of light in that medium. In that case, it emits a characteristic radiation which is called Cherenkov radiation. Right? তাহলে Cherenkov রেডিয়েশনের রিকোয়ারমেন্ট কি? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হ্যাজ টু বি গ্রেটার দেন দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, বা দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হ্যাজ টু বি গ্রেটার দেন 1 by beta, where beta is equal to v by c, right? This is the condition of emission of Cherenkov radiation. চলো, আচ্ছা, এটা this is not eta, basically this n or whatever, this means the refractive index, right? ওকে, এবার তাহলে আমরা বুঝতে চেষ্টা করি Cherenkov রেডিয়েশনটা কেন এমিট হয়। সেটা হলো, যখন একটা চার্জ পার্টিকেল ইজ মুভিং ইন আ ডাইইলেকট্রিক মিডিয়াম উইথ ভেরি হাই ভেলোসিটি, তখন কি হচ্ছে? ইট ইন্টারঅ্যাক্টস উইথ দ্য মলিকিউলস অফ দ্য মিডিয়াম, রাইট? When a charged particle is moving with very high velocity, it interacts with the molecules of the medium. তার জন্য কি হয়? মলিকিউলটা it gets polarized and immediately subsequently it gets depolarized. এই যে depolarized হওয়ার জন্য কি হচ্ছে? It emits light in the form of spherical wavefront, right? এবার
যখন ভেলোসিটিটা খুব হাই হয়ে যায় তখন আমরা কি দেখতে পাবো যে এই যে ওয়েভ ফ্রন্টগুলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য একটা ইন্টেন্স কোহেরেন্ট বিমের সৃষ্টি হয়, রাইট? তাহলে আই রিপিট, the main mechanism is whenever a charged particle is moving in a dielectric medium, due to its high energy, it polarizes the molecules of the medium, and subsequently the molecules get depolarized, and due to this process it emits light in the form of spherical wavefront. এবার এটা থেকে আমরা দেখতে পারবো এক্ষুনি যে ভেলোসিটিটা খুব হাই হয়ে গেলে কিন্তু এই যে স্পেরিক্যাল ওয়েভফ্রন্টগুলো সেগুলো কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, আর যার জন্য আমরা একটা পার্টিকুলার ডিরেকশনে ইন্টেন্স কোহেরেন্ট বিম পাই, যেটাকে আমরা চেরেনকভ রেডিয়েশন বলছি, রাইট? তাহলে ফার্স্ট আমরা একটা সিনারিও দেখি যখন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ লেস দেন দ্য ফেজ ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। যখন এরকম ঘটনা ঘটে তখন ধরো পার্টিকেলটা একটা পার্টিকুলার পজিশন, পার্টিকেলটা এখানে, রাইট? বাট বাই দ্য টাইম দ্য পার্টিকেল রিচেস ইন দ্য নেক্সট পজিশন, ওই আগের পজিশনের জন্য স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এখানে পৌঁছে গেছে। মানে কি, পার্টিকেল এখানে ছিল, তখন ও একটা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট ডিউ টু পোলারাইজেশন এন্ড ডিপোলারাইজেশন স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হ্যাজ বিন এমিটেড। তো সেটা অবভিয়াসলি লাইটের ভেলোসিটিতে মুভ করছে আর আমার পার্টিকেল এইদিকে মুভ করছে। তো যখন বাই দ্য টাইম আমার পার্টিকেল এখানে রিচ করেছে, দ্য স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হ্যাজ রিচড ওভার হিয়ার। আবার এই পজিশনে কি হচ্ছে, আবার spherical wavefront emit হচ্ছে, and by the time the spherical wavefront is reaching here, the particle is reaching here. তাহলে কি প্রত্যেকটা পজিশনে আমার পার্টিকেল যাচ্ছে, তার জন্য করেসপন্ডিং স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট এমিটেড হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পার্টিকেলের ভেলোসিটি কিন্তু স্পেরিক্যাল ওয়েভফ্রন্টের থেকে কম। মানে কি, আমার লাইটের ফেজ ভেলোসিটির থেকে কম। দেখো আমার ওয়েভফ্রন্ট ইজ মুভিং বিফোর দ্য পার্টিকেল কম ডিস্টেন্স কভার করছে, কিন্তু ওয়েভফ্রন্ট কিন্তু অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। তার জন্য এরম ক্ষেত্রে লাইট ইজ রেডিয়েটেড ইন অল ডিরেকশন, রেডিয়েশন ইজ রেডিয়েটেড ইন অল ডিরেকশন, বাট উই ডু নট গেট এনি কোহেরেন্ট বিম। কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কোনো ইন্টারফারেন্স কিছু হচ্ছে না, জাস্ট বিভিন্ন পজিশনে স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট এমিট হতে থাকছে, রাইট? Now we will consider the case when velocity of the particle is greater than the phase velocity of light in that medium. এরকম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, say the particle is at this point, right? তো সেই পার্টিকেলটা অবভিয়াসলি স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট এমিট করছে, আর টাইমের সাথে সাথে সেই স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট ইজ ট্রাভেলিং উইথ দ্য স্পিড অফ লাইট। তো say the spherical wavefront has reached over here. By the time the spherical wavefront has reached over here, যেহেতু এবার পার্টিকেল ভেলোসিটিটা খুব হাই, আমার পার্টিকেল অনেকটা দূর চলে এসেছে, রাইট? বাট এখানে কি হচ্ছে, আবার ও স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট এমিট করছে। ডিস্টেন্সটা হাই হওয়ার জন্য দেখো ধীরে ধীরে কিন্তু আমার স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট কিন্তু ল্যাগ করতে শুরু করছে। এখানে যেমন এই আগের ক্ষেত্রে কিন্তু ল্যাগ করেনি, পার্টিকেল ওয়াজ অলওয়েজ ইনসাইড, বাট নাও দ্য স্পেরিক্যাল ওয়েভফ্রন্টস আর ল্যাগিং। এই আগের স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট পার্টিকেলের পিছে পড়ে গেছে, রাইট? আবার কি হচ্ছে, উইথ টাইম দ্য পার্টিকেল ইজ রিচিং ওভার হিয়ার, অ্যান্ড বাই দ্য টাইম দ্য পার্টিকেল ইজ রিচিং ওভার হিয়ার, দ্য স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট ইজ রিচিং এখানে। তার মানে আমি কি বলতে চাচ্ছি, এবার পার্টিকেলের যেহেতু স্পিডটা অনেকটা হাই, দেখো তুমি এই সিনারিও দেখো আর এই সিনারিও দেখো, যেহেতু এবার পার্টিকেলের স্পিডটা অনেকটা হাই, আমার কিন্তু স্পেরিক্যাল ওয়েভফ্রন্ট যেগুলো এমিটেড হয়েছিল তারা কিন্তু ল্যাগ বিহাইন্ড করছে। দ্যাট মিনস দিস ইজ দ্য কেস when velocity of the particle is greater than the velocity of light in that medium. এই ক্ষেত্রে এবার যদি তুমি লক্ষ্য করো, দেখো এই লাইন বরাবর along this direction you will be getting intense beam due to constructive interference. এখানে ইন্টারফারেন্স হবে সেটা বোঝাই যাচ্ছে, আর ডিউ টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা কিন্তু একটা পার্টিকুলার ডাইরেকশনে ইন্টেন্স কোহেরেন্ট বিম পাবো, আর এটাকেই আমরা কি বলছি, চেরেনকভ রেডিয়েশন, রাইট? তো যদি আমরা দেখতে চাই চেরেনকভ রেডিয়েশনটা কোন দিকে হয় সেটা ক্যালকুলেট করাও ইজ ভেরি সিম্পল। ইউ জাস্ট ড্র আ পারপেন্ডিকুলার ইন দিস ডিরেকশন, আর যদি এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই যে থিটা কত, তাহলে দিস ডিস্টেন্স ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স কাভার্ড বাই the spherical wavefront, right? So velocity of the spherical wavefront is c by n, and to find that distance we need to multiply it with
টাইম, রাইট? আর এটা হলো পার্টিকেল কতটা কভার করেছে, তো পার্টিকেল ভেলোসিটি ইনটু টাইম। The particle has covered this much distance and the spherical wavefront has covered this much distance. তো এখান থেকে আমরা cos theta এর ভ্যালু বের করে নিতে পারি। cos theta is nothing but this is the perpendicular, so cos theta is CNT divided by CTN divided by VT. So we end up getting 1 by eta, right? Where B is equal to V by C. So cos theta, so basically the direction in which we will be getting the coherent beam is given by theta is equal to cos inverse 1 by n beta, right? আচ্ছা, তাহলে আমরা আমাদের চার্জ পার্টিকেলের প্রত্যেকটা ইন্টারঅ্যাকশনই প্রায় দেখে ফেলছি যে কখন কি হচ্ছে। তাহলে চেরেনকভ রেডিয়েশন কিন্তু সবসময় চার্জ পার্টিকেল এমিট করে না। যখন চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা খুব হাই হয়, ইট ফুলফিলস দ্য কন্ডিশন অ্যাজ গিভেন বিফোর, কিছুক্ষণ আগে যে কন্ডিশনটা বললাম সেটা ফুলফিল করলে তবেই চেরেনকভ রেডিয়েশন এমিটেড হয় বাই চার্জ পার্টিকেলস। এবার আর একটা ওয়ান টাইপ অফ রেডিয়েশন দ্যাট ইজ লেফট ইজ ট্রানজিশন রেডিয়েশন। এখানেও ডিটেলস কোনো ক্যালকুলেশন আমরা যাব না, জাস্ট ফর ইয়োর নলেজ that transition radiationটা কখন হয় সেটা হলো transition radiation. Say we have two medium, one having refractive index n1 and the other having refractive index n2. That is, we are having two dielectric media. The first one is having refractive index n1 and the second one is having refractive index n2. When a energetic charged particle crosses the boundary of two dielectric medium with two different refractive indices, সেই ক্ষেত্রে একটা রেডিয়েশন এমিট হয় which is called transition radiation. আমরা এটা ডিটেলস কোনো স্টাডিতে যাব না, but just for your knowledge that this kind of radiation is emitted when a charged particle moves from one along the boundary of two dielectric mediums, when a charged particle moves from one medium to the other, right? এটা can be explained by studying the rearrangement of electric fields, কিন্তু সেই ডিটেলস আমরা যাব না, রাইট? আচ্ছা, তো এখনো অবধি we have covered all the interactions that are possible by charged particles with matter. এখন আমরা ধীরে ধীরে মুভ করব যে how do photons বা gamma radiations interact with matter, রাইট? আচ্ছা, গামা রেডিয়েশনে ঢোকার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে if you want to know how neutrons interact with matter, because neutrons are uncharged particles, তো সেই ক্ষেত্রে কিন্তু neutrons do not they are incapable of ionization, ঠিক আছে? because ionization এর জন্য you have to interact with the Coulomb's field and you have to bring out an electron from the atom. এবার যেহেতু since neutrons are electrically neutral, সেই ইন্টারাকশনটা পসিবল নয়, তাই আয়নাইজেশন কিন্তু neutrons cannot ionize directly, right? তো নিউট্রনের ক্ষেত্রে যদি তুমি ইন্টারাকশনটা জানতে চাও, তো all a neutron can do is it can interact with the atoms or atoms or the atomic nuclei, whatever, to give products, say the protons or deuterons or alpha particles which are charged, and since they are charged they can cause ionization. তো যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো নিউট্রনস কিন্তু ডাইরেক্টলি আয়নাইজ করতে পারবে না, বাট মোস্টলি নিউট্রন যদি তুমি গ্যাসের থ্রু পাস করো, দে উইল পাস undeflected, right? because in gases the molecules, the atoms are far away from each other, তো নিউট্রনস কিন্তু ম্যাক্সিমামে undeflected পাস করে চলে যাবে। বাট যদি তাকে ডিটেক্ট করতেই চাই তাহলে আমরা এমনই ম্যাটেরিয়াল রাখবো যার সাথে নিউট্রন ক্যান ইন্টারাক্ট করে ও যদি চার্জ ইন্টারাকশনের ফলে যদি প্রোডাক্ট চার্জ পার্টিকেল হয়, সেই চার্জ পার্টিকেল কিন্তু আয়নাইজ করতে পারবে। তো সেটা দেখে আমরা ইনডাইরেক্টলি নিউট্রনকে ডিটেক্ট করতে পারি, বাট নিউট্রন ক্যানট বাই ইটসেলফ আয়নাইজ, রাইট? তো দিস ইজ অল ইউ নিড টু নো অ্যাবাউট আনচার্জ পার্টিকেলস। এখন লেটস সি হাউ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস বা হাউ গামা রেডিয়েশনস ইন্টারাক্ট উইথ ম্যাটার। আচ্ছা,
সরি ওকে তো যদি আচ্ছা যদি গামা রেডিয়েশনকে নিয়ে ফার্স্টে কথা বলি, গামা রেডিয়েশন ইজ ভেরি radiation of very high frequency, right? So it is radiation of high frequency. Okay. তো গামা রেডিয়েশন যখন ম্যাটারের থ্রু পাস করে তখন কি দেখা যায়, ইট ক্যান গেট অবজর্ব, ইট মাইট গেট ডিফ্লেক্টেড। তো যেই প্রসেসই হোক, বাই দ্য টাইম ইট কামস আউট অফ দ্য মিডিয়াম, ইফ ইট ক্যান, যদি পুরোটা অ্যাবজর্ব না হয়ে যায়, সেটা কিন্তু ইন্টেন্সিটিটা ডিক্রিজ করে, রাইট? দ্যাট মিনস দ্য ইন্টেন্সিটি অফ গামা রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস, ফোটনস, সেটা কিন্তু আফটার পাসিং আ থিকনেস of material, the intensity decreases, right? That might be due to absorption, deflection, or all sorts of combined effect. তো আমরা সেটাই দেখব যে তার মানে যেহেতু ইন্টেন্সিটি ডিক্রিজ করছে মানে কি ওটা ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাই না? তো আমরা সেটাই দেখব যে গামা রেডিয়েশন কিভাবে ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো ফার্স্টে যদি আমরা এমনি জাস্ট দেখতে চাই যে আমার চেঞ্জ ইন ইন্টেন্সিটিটা কিসের উপর নির্ভর করে, সেটার জন্য খুব একটা কিছু জানার প্রয়োজন নেই। অবভিয়াসলি দ্য চেঞ্জ ইন ইন্টেন্সিটি will be proportional to the initial intensity and will obviously be proportional to the thickness of the material it passes, তাই না? So di is equal to minus mu I dx, এখানে মাইনাস কারণ intensity is decreasing, right? তো mu হলো কিছুই না, mu is a proportionality constant, এটাকে আমরা বলি কি attenuation coefficient. So if you integrate this, we get that the intensity decreases exponentially, right? So on passage through matter, the intensity of gamma radiation decreases exponentially, right? এবারে অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট থেকে আমরা we define the cross section of attenuation. We define the cross section of attenuation as sigma is equal to mu by n, right? যেখানে n টা বেসিক্যালি কি, n is the number of atomic centers producing attenuation per unit volume. আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি যেটা বলছিলাম অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট তো বুঝলাম। ফ্রম অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট we can define the cross section of attenuation, which is defined by mu by n, where n is nothing but the number of atoms which are per unit volume which are causing attenuation, মানে কি যার সাথে ধাক্কাকে intensity loss হয়েছে per unit volume, right? So this is the definition of cross section of attenuation, right? এবার তাহলে গামা ফোটনসের ক্ষেত্রে বা গামা রেডিয়েশনের ক্ষেত্রে এনার্জি লস তিনটে প্রসেসের জন্য হয়। The first process is photoelectric effect, electric effect. The second process is Compton scattering, and the third process is pair production. So the total cross section of the above processes can be written as sigma PA. Sigma means the total cross section of attenuation is the summation of cross section of attenuation due to photoelectric effect plus the cross section of attenuation due to Compton scattering plus the cross section of attenuation due to pair production. তাহলে টোটাল যে এনার্জি লসটা হচ্ছে, টোটাল যে এনার্জি বা ইন্টেন্সিটি লসটা হচ্ছে, দ্যাট ইজ ডিউ টু দ্য কম্বাইন্ড এফেক্ট অফ অল দ্য থ্রি প্রসেসেস। তো প্রত্যেকটা প্রসেসকে আমরা এখন ডিটেলসে স্টাডি করব। ফটো ইলেকট্রিক এফেক্ট মেইনলি খুবই কম এনার্জিতে হয়, কম্পটন এফেক্টও কম এনার্জিতে হয়, বাট গ্রেটার দেন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। যদি ফটো ইলেকট্রিক এফেক্টকে যদি লো এনার্জি রেঞ্জে বলো, তো কম্পটন এফেক্ট ক্যান বি কনসিডার অ্যাজ আ ফেনোমেনা উইচ হ্যাপেন্স ইন আ মিড এনার্জি রেঞ্জ, রাইট? আর পেয়ার প্রোডাকশন খুবই হাই এনার্জি রেঞ্জ, যখন খুব হাই এনার্জি হয় তখন পেয়ার প্রোডাকশন হয়,
রাইট। তো এখন আমরা এক এক করে প্রত্যেকটা প্রসেসকে ইন ডিটেল স্টাডি করব। তো ফার্স্ট হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। So what is photoelectric effect? আমি লিখছি না, you know it, তো আমি just বলছি, it is nothing but the phenomena of emission of electrons from the surface of a metal by the action of a beam of electromagnetic radiation, ধরো gamma radiation of appropriate frequency। তার মানে কি, যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সিতে মেটাল সারফেসে পড়ে তখন ইলেকট্রনস এমিটেড হয় ফ্রম দ্য সারফেস, অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ ফটোইলেকট্রিক এফেক্ট, রাইট? তো আমরা দেখতে চাই যে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে এই যে ইলেকট্রনস বের হওয়া, ফটো ইলেকট্রিক কারেন্ট, এগুলো কিসের উপর নির্ভর করে। তো তার জন্য আমরা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকবো, আর সেখান থেকে দেখব যে এই জিনিসগুলো কিসের উপর নির্ভর করে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি দিয়েছে, রাইট? সো সেটআপটা এরকম, এটা কিন্তু একটা স্কিম্যাটিক সেটআপ, যে উই হ্যাভ আ ক্যাথোড এ and another electrode B, এটা variable resistance through connected, and this is the evacuated quartz chamber আর এখানে radiation আসছে, radiation. So over here all we have is a electrode A which is connected to the negative terminal of the battery, that is it is acting like the cathode, and arekta electrode B which is acting like the anode. We have a evacuated chamber, quartz chamber, আর radiation আসছে, এটা obviously একটা metal electrode, so radiation will fall on it and it will emit photoelectrons. তো সেটা দেখবো যে photoelectrons এর কি তাহলে experimental observation গুলো কি আসলো, right? Okay. So first the potential of B is the potential, এই B এর potentialটা কিন্তু আমরা positive negative করব according to our need, right? তো experimental observation গুলো কি পাওয়া যায়। আচ্ছা, এখনো অবধি আমরা তাহলে all we know is what is photoelectric effect, সেটা আমরা বলে দিয়েছি, রেডিয়েশনের জন্য photoelectrons বেরোয়। এবার আমরা দেখতে যাচ্ছি photoelectric effect বা photoelectric current কিসের উপর নির্ভর করে, সেটাকে আমরা ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি কিনা, বা সেটার কি সলিউশন ফাইনালি বেরোলো, সেটা নিয়ে আমরা স্টাডি করব, রাইট? এবার এই অবস্থায় ভেরিয়াস স্টাডিজ বা এক্সপেরিমেন্টাল অবজারভেশনস হ্যাভ বিন মেড, রাইট? ফার্স্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশন ইজ অ্যাট কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স, যদি ভিটাকে আমি কনস্ট্যান্ট করে দিই, the photoelectric current increases with increase in intensity of the radiation but is independent of the frequency of the radiation. যেটা লিখলাম সেটা রিপিট করছি, যে ফটোইলেকট্রিক যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কনস্ট্যান্ট করে দিই, তাহলে কি দেখা যাচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড বা ফটোইলেকট্রিক কারেন্ট increases with the intensity of the radiation. রেডিয়েশনের ইন্টেন্সিটি যত বাড়াবো আমার ফটোইলেকট্রিক কারেন্ট তত বাড়ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি পাল্টালে তাতে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে ইন্টেন্সিটি ইজ photoelectric current increases with intensity but it is not dependent on the frequency of radiation, right? ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু ডিপেন্ড করছে না। সেকেন্ড অবজারভেশন ইজ the velocity of the photoelectrons vary
from 0 to a definite maximum. তাহলে যে ফোটো ইলেকট্রনগুলো বেরোচ্ছে তাদের কিন্তু যা খুশি তাই এনার্জি হতে পারে না, তাদের এনার্জিটা ভ্যারি করছে ফ্রম 0 টু আ ম্যাক্সিমাম, একটা ডেফিনিট ম্যাক্সিমাম, সেটাকে ক্রস করে কিন্তু তার থেকে বেশি এনার্জি কিন্তু ফোটো ইলেকট্রনগুলোর হতে পারছে না, রাইট? দ্য থার্ড অবজারভেশন ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে যে ম্যাক্সিমাম ডেফিনিট ভেলোসিটিটার কথা বলছি সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা কিন্তু independent of the intensity of light, but it increases linearly with the increase of frequency. তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি আমার কিন্তু ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা ফোটো ইলেকট্রন অ্যাকোয়ার করতে পারে সেটা কিন্তু আমার বাড়ছে ফ্রিকোয়েন্সির সাথে, কিন্তু ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য incident radiation, right? Fourth observation is বা এগুলোকে ফটো এমিশনের ক্যারেক্টারিস্টিক্স বলে বেসিক্যালি। তো দ্য ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স অফ photo electric emission is যে for a given metal surface the emission of photoelectrons take place only if the frequency of radiation is greater than a certain minimum frequency, যেটাকে আমরা কি বলছি, nu zero is called the threshold frequency. তার মানে একটা পার্টিকুলার মেটাল থেকে ফোটো ইলেকট্রনস এমিট হওয়ার জন্য কিন্তু যে ইনসিডেন্ট রেডিয়েশনটা আসছে তার কিন্তু একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি হতে হচ্ছে, তার থেকে কম ফ্রিকোয়েন্সি হলে কিন্তু ফোটনস এমিট হচ্ছে না মেটাল থেকে। দ্যাট মিনস ইচ মেটাল হ্যাজ এ অ্যাসোসিয়েটেড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সেই মেটালের পার্টিকুলার একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা মেটালের একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকছে, তার নিচে যদি কোনো রেডিয়েশন ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু ফোটো ইলেকট্রন এমিট করতে পারছে না। অ্যান্ড দ্য ফিফথ ক্যারেক্টারিস্টিক্স অফ ফোটো ইলেকট্রিক এমিশন ইজ দ্য প্রসেস অফ এমিশন ইজ ইনস্ট্যান্টেনিয়াস, কোনো টাইম ল্যাগ নেই, মানে জাস্ট রেডিয়েশন পড়ছে আর এমিট হয়ে যাচ্ছে, এরম না যে কিছু টাইম পরে বেরোচ্ছে। সো ইট ইস এ ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, দের ইজ নো টাইম ল্যাগ। যদি সবগুলোকে একটু সামারাইজ করে একবার বলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যে ইন্টেন্সিটি অফ photo electric current is dependent only on the intensity of the incident radiation. It is independent of the frequency. Frequency উপর photoelectric current depend করছে না, কিন্তু the energy বা velocity of the photoelectron is dependent on the frequency. ফোটো ইলেকট্রনের যে ভেলোসিটি গুলো সেটা কিন্তু 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু অবধি হতে পারে, তার থেকে বেশি হতে পারবে না। আর সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা কিন্তু একদমই যে ইনসিডেন্ট রেডিয়েশন তার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না, রাদার তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি তত কি দেখছি আমার ম্যাক্সিমাম ভেলোসিটিটা কিন্তু বেড়ে চলেছে। আর যে প্রত্যেকটা মেটালের জন্য একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে যেটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছি, তার চেয়ে কম ফ্রিকোয়েন্সি রেডিয়েশন পড়লে কোনো ফোটো ইলেকট্রিক এমিশন হচ্ছে না। And the fifth thing is it is an instantaneous process. There is no time lag between the incidence of the incident radiation and the emission of photoelectrons, right? এই অবজারভেশন গুলো এগুলো বেসিক্যালি দেখা গেল ফটো এমিশনের, এগুলো হলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এবার যেটা প্রবলেম হলো, if you try to explain it from electromagnetic theory you will fail, right? So electromagnetic theory has failed to explain these properties, কারণ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কিন্তু লাইট কনসিস্ট অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, রাইট? তো যত তোমার ইন্টেন্সিটি বাড়াবে, যত তুমি ফিল্ডের ইন্টেন্সিটি বাড়াবে, তত কিন্তু আমার ফোটো ইলেকট্রনসের এনার্জি বাড়ার কথা, রাইট? মানে কি ভেলোসিটিও বাড়ার কথা। কিন্তু আমরা কি দেখেছি, ইন কেস অফ ফোটো ইলেকট্রিক এফেক্ট ইন্টেন্সিটির ওপর কিন্তু ভেলোসিটি নির্ভর করে না, রাইট? অলসো
এই যে এনার্জি ইজ ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করা যায় না। থার্ড যদি বলতে চাও, এই যে টাইম ল্যাগ যে কোনো নেই, even that cannot be explained from electromagnetic theory, কারণ according to electromagnetic theory যদি কম ইন্টেন্স রেডিয়েশন পড়ে তাহলে কিন্তু অনেকটা টাইম নেওয়ার পর যখন এনাফ এনার্জি হয়ে যাবে তখনই ইলেকট্রনস বেরোনোর কথা, তাই দেয়ার শুড বি আ টাইম ল্যাগ বিটুইন বোথ দ্য প্রসেসেস, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি দেখা যায় না, তাই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ফেলস টু explain photoelectric effect, right? So final explanation to photoelectric effect was given by Einstein. तो देखिए সেটা তাহলে কি Einstein's photoelectric equation. আচ্ছা, এটা আমি একটু লিখছি। According to Einstein, electromagnetic radiation of frequency nu consists of small packets called photons. Photons, each of energy h nu. তাহলে আমরা we are considering electromagnetic radiation. Einstein has said, according to Einstein, electromagnetic radiation ke we are considering as they consist of small packets of photons, a small packet of photons, it is quantized, right? And the energy of each photon is h nu. যদি electromagnetic radiation tar frequency nu হয় তাহলে energy associated with each photon is h nu, right? তাহলে এই ফটোইলেকট্রিক এফেক্টের প্রসেসটা আইনস্টাইন কিভাবে এক্সপ্লেন করেছে, যে লাইট বেসিক্যালি কনসিস্ট অফ স্মল প্যাকেটস অফ এনার্জি, স্মল প্যাকেটস, প্রত্যেকটা ফোটন তাদের এনার্জি এইচ নিউ। এবার এই যে ইন্টারাকশনটা ইজ নাথিং বাট ইটস ইন্টারাকশন বিটুইন ফোটনস অ্যান্ড ইলেকট্রনস। তাহলে তার জন্য কি হয়, when a photon of energy h nu is incident on the surface of a material, some of its energy is spent in making the electron free and the rest as kinetic energy of electron. তাহলে যেটা বলছি বলছিলাম যে ফটোইলেকট্রিক এফেক্টে তাহলে বেসিক্যালি প্রসেসটা কি হচ্ছে, একটা ফোটন আসছে একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এবার ফোটনটার এনার্জি এইচ নিউ, তো এই এনার্জিটা দুভাগে ডিভাইডেড হয়ে যাচ্ছে, একটা পোর্শন হলো ইলেকট্রনটা ফ্রি হওয়ার জন্য ইউজ করছে, আর বাকি যেই রিমেনেন্ট এনার্জিটা থাকছে সেটাও কাইনেটিক এনার্জি হিসাবে নিয়ে এমিট করে বেরিয়ে যাচ্ছে, রাইট? এবার কি দেখা গেছে, দ্য ইলেকট্রনস, এবার অবভিয়াসলি যে ইলেকট্রনটা সারফেসে আছে সে কিন্তু লুজলি বাউন্ড, রাইট? কারণ ওর ওপরের দিকে তো আর কোনো বাইন্ডিং অ্যাটমস নেই, কিন্তু ইলেকট্রনস যেগুলো ডিপ ইনসাইড দ্য মেটালস দে আর মোর স্ট্রংলি বাউন্ড, রাইট? সো দ্য ইলেকট্রনস at the surface of the material are most loosely bound and hence require minimum energy for their liberation. This minimum energy is called work function phi of the material. তাহলে কি বলতে চাচ্ছি, প্রত্যেকটা ইলেকট্রনের তো আলাদা আলাদা এনার্জি লাগবে লিবারেট করার জন্য, যারা উপরে আছে তাদের কম এনার্জি লাগবে কারণ তারা লুজলি বাউন্ড, এইদিকে যারা খুব ভেতরে আছে তাদের বেশি এনার্জি লাগবে কারণ দে আর স্ট্রংলি বাউন্ড। সো দ্য মিনিমাম এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু
emit a photoelectron for a particular material is called the work function. আর এই মিনিমাম এনার্জিটা বেসিক্যালি কাদের লাগবে, যে ইলেকট্রনগুলো একদম ওপরে, দে আর ভেরি লুজলি বাউন্ড, তাই তাদের খুব কম এনার্জি দিলেই তারা কিন্তু বন্ডটা ব্রেক করে বেরিয়ে আসতে পারবে। তাহলে প্রত্যেকটা মাটেরিয়ালেরই কিন্তু একটা পার্টিকুলার এনার্জি আছে যার নিচে এমিশন হবে না। ওই ওয়ার্ক ফাংশন হলো সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি উইচ নিডস টু বি গিভেন টু অ্যাটলিস্ট লিবারেট দ্য ইলেকট্রনস দ্যাট আর লুজলি বাউন্ড, মানে যেগুলো সারফেসে আছে। আর তার থেকে বেশি এনার্জি দিতে হবে যদি আমি আরও রেস্ট অফ দ্য ইলেকট্রনস যারা টাইটলি বাউন্ড তাদেরকে লিবারেট করতে চাই। বাট মিনিমাম বার ইজ দেয়ার, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ফাংশন, রাইট? তাহলে যদি আমরা এই ডিসকাশন থেকে যদি আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে চাই, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস এমিটেড, তাহলে সেটা বেসিক্যালি কি, ফ্রম সারফেস ইজ টি ম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ mvm স্কোয়ার, যেটাকে আমরা ম্যাক্সিমাম এনার্জি বলছি, ইজ ইকুয়াল টু h nu মাইনাস ফাই, তাই না? দিস ইজ দ্য ম্যাক্সিমাম এনার্জি দ্যাট আ ফোটো ইলেকট্রন ক্যান হ্যাভ। কারণ যদি সে সারফেসে থাকে তবে তার যে লিবারেশনের এনার্জি সেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলছি, দিস ইজ দ্য মিনিমাম এনার্জি। আর রিকোয়ার্ড টু এমিট আ ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো ভেতরে আছে তাদের কিন্তু আরও বেশি এনার্জি লাগবে, তাই কাইনেটিক এনার্জি অবভিয়াসলি কমে যাবে। তো দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ক্যান বি অ্যাটেইনড বাই দোজ ইলেকট্রনস দোজ আর অন দ্য সারফেস and it is given by h nu minus phi, কারণ phi হলো nothing but the work function of the material, right? তাহলে যত ইলেকট্রনস আর টাইটলি বাউন্ড তত কিন্তু আমার কাইনেটিক এনার্জি কম হবে, আর যত ইলেকট্রন লুজলি বাউন্ড তত কিন্তু আমার কাইনেটিক এনার্জি বেশি হবে, আর ম্যাক্সিমাম হবে h nu minus phi, রাইট? এবার যদি আমরা বের করতে চাই phi কত, তাহলে if nu 0 be the frequency of radiation such that it is just sufficient to make the electron free from the material, the ejected electron will have zero kinetic energy, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ওই আগের ইকুয়েশনে পুট করি, h nu is equal to phi plus 0, right? Therefore phi is equal to h nu 0. তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হতে পারে একটা ফটো ইলেকট্রিক এফেক্টের থেকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রনের কত হতে পারে সেটা বের করেছি। এবার আমরা বের করতে যাচ্ছি যে ওয়ার্ক ফাংশনটা বেসিক্যালি কত। তাহলে কিছু রেডিয়েশন এনার্জি যদি আমি কমাতে থাকি, তাহলে একটা পার্টিকুলার রেডিয়েশন যার ফ্রিকোয়েন্সি নিউ 0, সেই ক্ষেত্রে কি হবে, যে এনার্জিটা এতটাই যে শুধু ওয়ার্ক ফাংশনের সমান হবে, মানে লিবারেট করতে পারবে কিন্তু কোনো কাইনেটিক এনার্জি আর দিতে পারবে না। সেই ক্ষেত্রে তাহলে তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে ওয়ার্ক ফাংশন কিন্তু সেই ফ্রিকোয়েন্সির সাথে এইভাবে রিলেটেড, ওই ইকুয়েশনে পুট করলে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে নিউ 0 মানে যে মিনিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট হ্যাজ টু বি ইনসিডেন্ট অন দ্য মাটেরিয়াল টু কজ লিবারেশন অফ ইলেকট্রনস, এর থেকে কম যদি ফ্রিকোয়েন্সির রেডিয়েশন ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু এনার্জি ওয়ার্ক ফাংশনের থেকে ফল করে যাবে, আর তাহলে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা দেখতে পারবো না। তার মানে এই যে মিনিমাম ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা কি বলছি, থ্রেশহোল্ড বা কাট অফ ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে এই সব কিছু যদি আমরা প্রথম ইকুয়েশনটাতে পুট করে দিই, তাহলে সেখান থেকে আমরা কি পাই, আমরা আগেই লিখেছি যে vm square is equal to h nu minus phi,
আর phi কে আমরা কি পেয়েছি h nu 0, this implies half mvm square is equal to h nu minus nu 0. this is এটা বা আগে ইকুয়েশনটা দুটোকেই তুমি বলতে পারো আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশন, রাইট? এবার এখান থেকে কিন্তু আমরা যা যা অবজারভেশন পেয়েছিলাম সেগুলোকে খুব সুন্দরভাবেই বোঝা যায় যদি আমরা আগের অবজারভেশনগুলোতে একবার চলে যাই। তাহলে দেখো ফার্স্টেই আমরা কি বলেছিলাম, এক্সপেরিমেন্টাল যে অবজারভেশন, ফার্স্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশন ছিল কি ফটো ইলেকট্রিক কারেন্ট ইন্টেন্সিটির সাথে বাড়ে, রাইট? তো ফটো ইলেকট্রিক কারেন্ট ইন্টেন্সিটির সাথে এর জন্যই বাড়ে কারণ যত ইন্টেন্স রেডিয়েশন হবে তত তার মধ্যে ফোটনসের সংখ্যা বেশি থাকবে, আর যেহেতু ফোটনসের সংখ্যা বেশি থাকবে তাই কোলিশন বেশি হবে, আর যেহেতু কোলিশন বেশি হবে বেশি ইলেকট্রনস এমিট হবে, যার ফলে বেশি কারেন্ট পাবো। তাহলে দ্য ফার্স্ট ওয়ান ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট। সেকেন্ড কি বলেছিল যে ভেলোসিটি অফ ফটোইলেকট্রিক কারেন্ট ভ্যারিজ ফ্রম 0 টু ডেফিনিট ম্যাক্সিমাম, যেটা আমরা একটু আগে বের করলাম যে ম্যাক্সিমাম এনার্জি তখনই সম্ভব যখন একদম লুজলি বাউন্ড ইলেকট্রনরা বেরোচ্ছে, কারণ ওয়ার্ক ফাংশনের উপরে বাকি এনার্জির গোটাটাই ওরা কাইনেটিক এনার্জি হিসাবে পেয়ে যাচ্ছে, আর যত ভেতরের দিকে যাব যত টাইটলি বাউন্ড তত তার ভেলোসিটি কমতে থাকবে, ততক্ষণ অবধি কমবে যতক্ষণ অবধি যেই ফোটনটা আসছে দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য এনার্জি অফ দ্য মানে ইনসিডেন্ট যে ফোটন তার এনার্জি উইল বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ফাংশন। যখন সেই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাচ্ছে তখন ভেলোসিটিটা 0 হয়ে যাবে, আর ডেফিনিট ম্যাক্সিমামটা একদম লুজলি বাউন্ডের ক্ষেত্রে পাবো। থার্ড কি বলেছে যে ম্যাক্সিমাম, থার্ড অবজারভেশনটা ছিল যে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা সেটা ফ্রিকোয়েন্সির সাথে নির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি। তো সেটা কিন্তু এই ইকুয়েশন থেকে ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ডেবল যে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, তাই না? ইন্টেন্সিটির উপর কিন্তু নির্ভর করছে না। ফোর্থ অবজারভেশন হলো for a given metal emission of photoelectric takes place only if frequency of radiation is greater than a threshold frequency, সেটাও আন্ডারস্ট্যান্ডেবল কারণ যেহেতু প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই একটা ওয়ার্ক ফাংশন আছে, দ্যাট ইজ দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট দ্য লুজলি বাউন্ড ইলেকট্রনস, তাই সেই রেডিয়েশন তার থেকে কম ফ্রিকোয়েন্সির রেডিয়েশন হলে ওয়ার্ক ফাংশনের সমান হবে না, আর তাই ইলেকট্রনস এমিট হবে না, তাই there is a threshold frequency below which no photoelectric current will be observed. আর ফিফথ যেটা ছিল সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস, কোনো টাইম ল্যাগ নেই প্রসেসে, কারণ the photons are traveling with the velocity of light, it is c, right? it is very high velocity, আর তার জন্য খুবই ইনস্ট্যান্টেনিয়াস ইন্টারঅ্যাকশন হচ্ছে, সেই ইনস্ট্যান্টেনিয়াস ইন্টারঅ্যাকশনে টোটাল the energy gets transferred, আর তাই প্রসেসটাতে কিন্তু কোনো টাইম ল্যাগ দেখা যায় না। তাই all the photo characteristics of photoelectric emission can be very well justified by Einstein's explanation of photoelectric effect, right? তাহলে photoelectric effectের ক্ষেত্রে I think this is all you need to know. আচ্ছা, যদি আমি একটু ভেরিয়েশন গুলো দেখে নিতে চাই photoelectric effectের ক্ষেত্রে, একটু ভেরিয়েশন গুলো দেখে নাও। তাহলে ফার্স্ট ইজ the variation of photoelectric current with intensity of radiation. তাহলে আমরা প্রথমেই কি দেখেছি যে ইন্টেন্সিটি যত বাড়ে আমার কারেন্ট কিন্তু তত বাড়ছে। সো দিস ইজ হাউ দ্য photoelectric current changes with intensity of radiation. আচ্ছা, সেকেন্ড দেখবো হলো, আচ্ছা এটা আমরা একটু আগের ছবিটা রেফার করছি। এবার ধরো যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা একটু এই ছবির দিকে তাকাও, যদি আমি আমার when the radiations are falling on this material electrons will be ejected, right? এবার কিছু ইলেকট্রন ইজেক্ট হবে যারা একদম উপরের সারফেস থেকে ইজেক্ট হবে, যাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ mvm স্কোয়ার, রাইট? আর বাকিদের এনার্জি তার থেকে কম হবে যারা ভেতর থেকে বেরোবে। এবার যদি আমি এই বি এর পোটেনশিয়ালটা ধীরে ধীরে নেগেটিভ করতে থাকি, দিস ইলেকট্রনস নেগেটিভ করতে করতে একটা পার্টিকুলার পোটেনশিয়ালে আমি পৌঁছে যাব, যখন যে মোস্ট এনার্জেটিক ফোটো ইলেকট্রনও কিন্তু আর পৌঁছাতে পারবে না রিপালশনের জন্য। তাহলে দ্য পোটেনশিয়াল ইফ আই স্টার্ট ডিক্রিজিং দ্য, মানে যদি বি কে আমি নেগেটিভ করতে থাকি, বি এর পোটেনশিয়াল যদি আমি নেগেটিভ করতে থাকি উইথ রেসপেক্ট টু এ, at a particular voltage
নো ফটোইলেকট্রিক কারেন্ট উইল বি অবজার্ভড, কারণ ম্যাক্সিমাম এনার্জেটিক যে সেও আর পৌঁছাতে পারবে না। তাহলে দিস পোটেনশিয়াল ক্যান গিভ মি দ্য ভ্যালিউ অফ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, কারণ যখন এই পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে কাউন্টার করবে তখন ফটোইলেকট্রিক কারেন্ট 0 হয়ে যাবে, তাই না? তাহলে এই পোটেনশিয়ালটা যখন আমার কাইনেটিক এনার্জি, যখন আমি কোনো ফটোইলেকট্রিক কারেন্ট পাচ্ছি না, সেটাকে আমরা কি বলি? স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল, V0, right? So stopping potential gives me nothing. Stopping potential basically gives me the measure of the highest, or measure of the highest velocity, highest electron velocity. কারণ যখন স্টপিং পোটেনশিয়ালটা v এর সমান হয়ে যাচ্ছে তখন এতটাই বেশি হচ্ছে যে হাইয়েস্ট এনার্জেটিক ইলেকট্রনও পাস করতে পারছে না। সো দিস ইজ নাথিং বাট হাফ mvm স্কোয়ার ইজ ইকুয়াল টু ev0, তাই না? তার মানে স্টপিং পোটেনশিয়াল ইজ গিভিং মি দ্য ভ্যালিউ অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে? এবার যদি আমরা পোটেনশিয়ালের সাথে কারেন্টের ভেরিয়েশন দেখি, ভেরিয়েশন অফ কারেন্ট উইথ পোটেনশিয়াল, ইন্টেন্সিটিকে যদি বাড়াতে থাকি আর আচ্ছা এই কেসটা হলো when frequency is constant, ফ্রিকোয়েন্সিকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে উইথ ইনক্রিজ ইন পোটেনশিয়াল আমার কিন্তু আমার কারেন্টটা তো কনস্ট্যান্টই থাকছে, বিকজ কারেন্ট ইজ ইন কারেন্ট উইল, এটা হলো তোমার ফ্রিকোয়েন্সি যেহেতু আমি কনস্ট্যান্ট করে দিয়েছি, এবার ভোল্টেজ যাই হোক ইন্টেন্সিটির জন্য আমি কনস্ট্যান্ট কারেন্টই পাচ্ছি, রাইট? এবার স্টপিং পোটেনশিয়াল ইজ dependent on the velocity and velocity is dependent on frequency. তো frequency যেহেতু constant তাই stopping potential কিন্তু সব ক্ষেত্রেই constant হবে, 2 greater than I1. What I mean to say is with the increase of intensity আমার ইলেকট্রিক কারেন্টটা বাড়বে, কিন্তু ইলেকট্রিক কারেন্টের পার্টিকুলার ইন্টেন্সিটির জন্য আমার ইলেকট্রিক কারেন্টটা কনস্ট্যান্ট, বাট ইনক্রিজিং ইন্টেন্সিটির জন্য ইলেকট্রিক কারেন্টের সেই কনস্ট্যান্ট মানটা বাড়তে থাকবে। স্টপিং পোটেনশিয়াল ইজ অনলি ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি, আর সিন্স ফ্রিকোয়েন্সি ইজ কনস্ট্যান্ট স্টপিং পোটেনশিয়াল কিন্তু সেমই থাকছে, রাইট? এবার যদি তুমি দেখতে চাও ভেরিয়েশন অফ কারেন্ট কিপিং ইন্টেন্সিটি কনস্ট্যান্ট, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন যদি কনস্ট্যান্ট রাখি আর ফ্রিকোয়েন্সি যদি পাল্টাই তাহলে আমরা কি দেখব যে কারেন্টটা আমার কনস্ট্যান্ট থাকছে, কিন্তু যেহেতু ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছি তাই কিন্তু আমার স্টপিং পোটেনশিয়াল পাল্টাচ্ছে, nu2 greater than nu1. If you are finding these two graphs tough, you can for this time leave it. আর বা যদি ভালো করে বুঝতে চাও, it is very simple, but খুব tough মনে হলে you can leave these for this point of time, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এটা যে ভেরিয়েশন অফ the maximum kinetic energy with frequency of radiation. যত frequency of radiation বাড়বে তত কিন্তু আমার kinetic energy of the photoelectrons will increase, right? So this is how it varies. Linearly increase করে, zero kinetic energy যখন সেটাকে আমরা কি বলি? threshold frequency. এটা যদি একটা মেটাল হয়, মেটাল এ, মেটাল বি তেও যদি তুমি পাঠাও মেটাল বি, তাহলে এটা হলো আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এটা থ্রেশহোল্ড, তার থেকে নিচে কোনো কাইনেটিক এনার্জি পাওয়া যায় না। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ওপরে যখনই তোমার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে তোমার পার্টিকেলসের কাইনেটিক এনার্জি হতে থাকবে। এটা ডেফিনেশন থেকেও তোমরা বুঝতে পারো, কারণ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ দ্যাট ফ্রিকোয়েন্সি where the kinetic energy is 0, with increase in frequency kinetic energy বাড়তে থাকবে, right? And this is the work function 5b. This is a very important graph. এখান থেকে দুটো জিনিসই দেখার, সেটা হলো ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমার যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে কাইনেটিক এনার্জি 0 হয়, আর ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমার কাইনেটিক এনার্জি বাড়ছে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস। এটা হলো ফার্স্ট অবজারভেশন। আর সেকেন্ড হলো এই প্রত্যেকটা লাইনের স্লোপ কিন্তু সেম, রাইট? The slope of all the lines are same, that is it is not dependent on the type of metal. The slope is same for all the lines, right? So
দ্যাটস অল ফর ফটোইলেকট্রিক কারেন্ট বা ফটোইলেকট্রিক এফেক্ট। এবার ফটোইলেকট্রিক এফেক্টটা বোঝার জন্য আমরা ফোটনের কনসেপ্ট এনেছি, তো ফোটনের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু দেখে নিই, তারপরে উই উইল গেট টু টক অ্যাবাউট কম্পটন এফেক্ট, রাইট? তো আগে একটু ফোটনসের তাহলে যেহেতু কনসেপ্টটা এসেছেই, তাহলে দেখি ফোটনসের এনার্জি মোমেন্টাম এগুলো কি, রাইট? So the energy of photon as said by Einstein is given by h nu, where nu is the frequency of the incident radiation, right? এটাকে অন্যভাবেও লিখতে পারি, এগুলো আমাদের সব লাগবে। আর h omega by 2 pi, right, is equal to h cut omega. তাহলে this gives you the energy of photons. যদি তুমি momentum বের করতে চাও, since photon is a relativistic particle, its energy will be given by p square c square plus m0 square c to the power 4. Since the rest mass of photon is equal to 0, p will be given by E by c, right? So p is equal to h nu by c is equal to h by lambda লিখতে পারো, is equal to h by 2 pi dot 2 pi lambda is equal to h cut k. It is a very important expression, we will be using it, where k is the wave vector. Wave vector, k is called the wave vector and is given by 2 pi by lambda, right? তাহলে the energy of the photon is given by h nu by h cut omega, and the momentum of the photon is given by h cut k, right? তো এখন photoelectric effect, I think it is nearly clear to everyone that photoelectric effect কখন হয় আর কিসের উপর নির্ভর করে, and it has been very well explained by Einstein's photoelectric equation, right? তো এবার আমরা বলেছি, এবার আরো আমরা দুটো ইন্টারঅ্যাকশন দেখেছি, সেটা হলো কম্পটন এফেক্ট অ্যান্ড পেয়ার প্রোডাকশন। যেটা বলছিলাম যে photoelectric effect generally happens in case of very low energy, that is when the energy of the incident radiation is of the order of the work function. এই ক্ষেত্রে generally photoelectric effect দেখা যায়। Compton effect generally দেখা যায় when the energy of the incident photon is much greater than 5, কিন্তু এটা মিড এনার্জি লেভেল, খুব হাই এনার্জি নয়, খুব কম এনার্জিতে এই কন্ডিশনটা ফুলফিল হয়। তো কম্পটন এফেক্ট ইজ জেনারেলি অবজার্ভ when the energy fulfills a condition like this, right? So what is Compton effect? Photoelectric effecটের ক্ষেত্রে আমরা দেখছি কি টোটাল এনার্জি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর এমিট হয়ে যাচ্ছে ইলেকট্রন ফ্রম দ্য সারফেস। ইন কেস অফ Compton effect আমরা কি দেখি, যে একটা মোনোক্রোম্যাটিক বিম ধরো গামা রে কোন একটা এলিমেন্টে পড়লো, যার জন্য আমরা আগের ইনসিডেন্ট রেডিয়েশনটা পাই প্লাস আমরা আরেকটা রেডিয়েশন পাই যার ফ্রিকোয়েন্সি আগের রেডিয়েশনের থেকে কম, রাইট? আর এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কম্পটন স্ক্যাটারিং বলি। আমি লিখছি না বাট পড়ছি। when a beam of monochromatic gamma ray or x-ray whatever it is scattered by a light element, the scattered radiation in a particular direction consists not only of the unmodified incident radiation but also of another new modified radiation of slightly longer wavelength বা সেটাকে less frequency বলতে পারো। This scattering with modified wavelength is called Compton effect, right? তাহলে এখানে দুটো জিনিস বলার, যে এক তো হলো একটা ইনসিডেন্ট রেডিয়েশন আসলো, এসে একটা এলিমেন্টে পড়লো, তার আগের ফ্রিকোয়েন্সি নিউ ছিল, পরে আমরা কি দেখলাম একটা অন্য ফ্রিকোয়েন্সিও পাওয়া যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি তো পাওয়া যাচ্ছেই, প্লাস আমরা কি দেখছি আরেকটা রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি নিউ প্রাইম সাচ দ্যাট নিউ প্রাইম ইজ লেস দেন নিউ, এটা আমরা পাচ্ছি, রাইট? তো এই প্রসেসটাকে আমরা কি বলছি, কম্পটন স্ক্যাটারিং। তার সাথে সাথে কি দেখতে পাচ্ছি, এই যে স্ক্যাটারিং, যে এই যে ওয়েভলেন্থের শিফটটা, মানে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, দ্যাট ইজ ডি ল্যামডা, is dependent on the angle of scattering. Angle of scattering এটা কিন্তু ইনসিডেন্ট ওয়েভলেন্থের ইনসিডেন্ট রেডিয়েশনের ওয়েভলেন্থের উপরেও নির্ভর করে না, নেচার অফ দ্য স্ক্যাটারারের উপরেও নির্ভর করে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ওয়েভলেন্থের শিফটটা
that is only dependent on the angle of scattering. আর এটাকে আমরা কি বলি, এই যে অ্যাঙ্গেল অফ যে ওয়েভলেন্থের যে শিফট সেটাকে আমরা বলি কম্পটন শিফট। তাহলে কম্পটন এফেক্টটা আমরা দেখব যে কি ঘটনা ঘটছে যে আমরা আরেকটা রেডিয়েশন পাচ্ছি অফ আ ডিফারেন্ট ওয়েভলেন্থ, আর দেখব যে সেই শিফটটা স্ক্যাটারিং এর অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, সেটা আমরা প্রুফ করতে পারি কিনা, রাইট? আচ্ছা, তাহলে এই যে কম্পটন এফেক্টটা আমি লিখলাম না, তোমরা একটু বইতে একবার দেখে নিলেই বুঝে যাবে। এনিওয়েজ, এই কম্পটন এফেক্ট ক্যান বি ভেরি ওয়েল এক্সপ্লেইনড বাই ইউজিং দ্য কোয়ান্টাম কনসেপ্ট, রাইট? কোয়ান্টাম কনসেপ্ট বলতে that electromagnetic radiation is composed of photons, which are like packets of energy given by h nu, right? এবার ধরো এখানে আমার একটা ইলেকট্রন আছে which is at rest, and a photon is approaching it, right? এটার এনার্জি হলো যেটা ইনসিডেন্ট রেডিয়েশন, সেটার এনার্জি হলো EI equal to h cut omega. That is, a photon is has hit a electron, right? Photoner energy হলো h cut omega, আর photoner momentum আমি লিখছি হলো h cut k, right? এবার এই ইলেকট্রনটার ইনিশিয়াল এনার্জি is equal to only due to its rest mass, that is m0 c square electron initial energy, আর যেহেতু এটাকে আমরা at rest কনসিডার করছি তার ওর ইনিশিয়াল মোমেন্টাম হলো 0, রাইট? এবার এই যে ইন্টারঅ্যাকশনটার জন্য যেহেতু একটা ফোটন ইজ স্ট্রাইকিং আ ইলেকট্রন, কি হচ্ছে, এই ইলেকট্রনটা ফোটনের থেকে কিছু এনার্জি নিচ্ছে, কিছু এনার্জি নিয়ে সেই এনার্জিটা নিয়ে ওর কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, তাই ও মুভ করছে, তাই ও মুভ করে এই যে রিকয়েল ডিরেকশন অফ ইলেকট্রন, রাইট? কিছু এনার্জি নিয়ে ও স্ক্যাটার করে গেল, আর বাকি যে এনার্জিটা থাকলো সেই এনার্জিটা নিয়ে ফোটনও স্ক্যাটার্ড হয়ে গেল। তার মানে কি, লাইক আই হ্যাভ সেড, কম্পটন এফেক্টের মেইন যেটা দেখা যায় সেটা হলো স্ক্যাটারিং অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন ছাড়াও আমরা আরো রেডিয়েশন পাই যার ওয়েভলেন্থটা তার ইনসিডেন্টের থেকে বেশি বা ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্টের থেকে কম। তো সেটাকে আমরা সেটাকেই বলতে চাচ্ছি যে কোয়ান্টাম কনসেপ্ট থেকে সেটা ভালো করে এক্সপ্লেন করা যায়, কারণ কোয়ান্টাম কনসেপ্ট অনুযায়ী আমরা রেডিয়েশনটাকে প্যাকেটস অফ ফোটন ধরছি। তো ইট ইজ নাথিং বাট এ কলিশন বিটুইন দ্য ফোটন অ্যান্ড ইলেকট্রন। তো ইলেকট্রনটা ফোটন থেকে কিছু এনার্জি নিয়ে কিছু পোর্শন কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে যায়, আর বাকি যে এনার্জিটা রিমেনেন্ট থাকে সেই এনার্জিটা স্ক্যাটার করে যায়, সেই ফোটনটা অন্যদিকে স্ক্যাটার করে যায়, রাইট? তো স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি ফাই। এবার স্ক্যাটার যে ফোটনটা obviously তার ডিক্রিজ ইন এনার্জি হয়েছে, রাইট? ডিউ টু ডিক্রিজ ইন এনার্জি ইটস changed energy is h cut omega prime. Already দেখো, since there's a decrease in energy and energy is dependent on frequency, so obviously the frequency has decreased, আর এটার momentum pf is equal to h cut k prime, right? A recoil ইলেকট্রনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ওর new momentum is pe, and its energy is given by mc square is equal to under root pe square c square plus m0 square c to the power 4, right? c যদি কমন নিয়ে নি, pe square plus m0 square c square। তাহলে এই হলো আমার সিনারিও। এখান থেকে এবার since it has explained the process যে কেন শিফটটা হয়েছে, এবার আমরা দেখতে চাই যে এই শিফটটা কিসের উপর নির্ভর করছে। এই যে একটা শিফট হচ্ছে অফ ফ্রিকোয়েন্সি ওমেগা মাইনাস ওমেগা বার, এই শিফটটা ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট ফ্যাক্টরস, রাইট? তাহলে এখান থেকে আমরা আচ্ছা এই ছবিটাকে এখানে রেখেই এবার আমরা যদি এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করি, এনার্জি কনজারভেশন থেকে কি পাবো, ইনসিডেন্ট এনার্জি ইজ h cut omega plus m0 c square is equal to
h cut omega prime plus c under root pe square plus m0 square c square, right? Energy conservation থেকে এটা পাচ্ছি। দিস ইজ আচ্ছা, যখন তোমরা এগুলো করবে অবভিয়াসলি ডিনোট এভরিথিং, ওকে? আমি কিন্তু বলিনি ওমেগা ইজ দ্য এনার্জি, সরি, frequency of the incident radiation, m0 is the rest mass of the electron. You have to specify each quantity, right? আচ্ছা, এটা হলো আমার ইনসিডেন্ট ফোটনের জন্য, এটা আমার রেস্টে ইলেকট্রনের জন্য। দিস ইজ ফর দ্য স্ক্যাটার্ড ফোটন অ্যান্ড দিস ইজ ফর দ্য রিকয়েল ইলেকট্রন, রাইট? তো এখান থেকে আমরা কি পাই? আমরা এই টার্মটাকে যদি এদিকে নিয়ে চলে আসি আর স্কোয়ার করে ফেলি, তাহলে পিই স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c স্কোয়ার ইজ ইকুয়াল টু h cut omega by c minus h cut omega prime by c plus m0 c square whole square, right? This gives me h cut k minus h cut k bar plus m0 m0 c square, right? m0 c square তার হোল স্কোয়ার, রাইট? ওকে, k is nothing but 2 pi by lambda, তো সেটা এখানে পুট করো, 2 pi nu by c is equal to omega by c। তাই omega by c কে আমি, সরি, omega by c has been replaced by আচ্ছা সরি, এই সিটা থাকছে না কারণ ডিভাইডেড বাই সি হয়ে গেছে, সেটাই। ওকে, ওমেগা বাই সি হ্যাজ বিন রিপ্লেসড বাই কে, রাইট? সো ফ্রম হিয়ার উই গেট PE square is equal to h cut square, এই টোটালটাকে স্কোয়ার করে দাও, তাহলে k square plus k prime square minus 2k k prime plus 2 m0 c h cut k minus k prime, right? m0 c আর m0 c square এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে। So this gives us our first equation. Is it visible? Yes. h cut k plus k prime square minus 2. Okay, fine. এবার মোমেন্টাম কনজারভেশনে যাই। যদি মোমেন্টাম কনজারভেশন কনসিডার করি, এই আবার ছবির দিকে তাকাও। ইনিশিয়াল মোমেন্টাম ইজ গিভেন বাই h cut k, আমরা ভেক্টর হিসেবে ভেক্টর ফর্মে লিখছি, h cut k plus this is 0 is equal to h cut k prime plus PE, right? This is due to the incident photon, this is due to the scattered photon, and this is due to the recoil electron, right? তো এখান থেকে আমরা এর সাথে ট্যালি করার জন্য আমরা p কে একদিকে নিয়ে আসছি, PE is equal to h cut vector k minus k prime, এটাকে যদি স্কোয়ার করে দিই, all we get is PE square is equal to h cut square k square plus k prime square minus 2k k prime cos theta, right? Because theta is the angle between k and k prime, তাই না? তাহলে this gives us our equation 2। এবার দুটোর দেখো left hand side is same, so we can equate both of them। এবার 1 আর 2 কে যদি ইকুয়েট করি, all we are left out with is 2m0 c h cut k minus k prime minus 2 h cut square k k prime is equal to minus 2 h cut square k k prime cos theta, right? और এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে m0 c k minus k prime is equal to h cut k k prime 1 minus cos theta, or 1 by k prime minus 1 by k is equal to h cut by m0 c 1 minus cos theta. So we have reached 1 by k prime, so it is lambda prime minus lambda is equal to 2 pi h cut m0 c 1 minus cos theta, and lambda prime minus lambda is nothing but the shift in wavelength। তো কম্পটন এফেক্টে প্রথমে আমরা বলেছিলাম যে দুটো ইনসিডেন্ট রেডিয়েশনের বাইরেও আমরা একটা রেডিয়েশন পাই যার with increased wavelength, and we have already said that the Compton shift is only dependent on the angle of scattering। সেটাই আমরা এখানে প্রুফ করেছি যে the Compton shift is only dependent on the angle of scattering, it is independent of the nature of the scatterer as well as the intensity of the incident radiation, right? So d lambda is equal to lambda c 1 minus cos theta,
where lambda c is equal to basically 0.0243 angstrom, right? Sorry. So from quantum concept, Compton scattering kintu can be explained beautifully, so you need not do much job. It is just from the energy and momentum conservation je dui line e dekhiye dewa jay Compton scattering, right? তাহলে যদি আমরা ইন্টেন্সিটি আর এদিকে যদি ল্যামডা প্লট করি, তাহলে যখন থিটা ইকুয়াল টু 0 হবে, তখন যদি তুমি ওখানে দেখো তাহলে আমার Compton shift is 0, so you only get peak at a particular you get radiation of only a particular wavelength. এবার যদি তোমার থিটা যখন 45 ধরে নাও 45 ডিগ্রি, the intensity and lambda, then you will get two beams, right, such that this is delta lambda. So delta lambda is completely dependent on theta. যখন theta 0 তখন কোনো shift পাই না, তখন একটাই radiation of one intensity, sorry, একটা particular wavelength এর radiation পাচ্ছি. With theta our shift increases or decreases, okay, depending on theta. আচ্ছা, তো এর এই যে ইকুয়েশন যেটা আমরা বের করেছি, সেখান থেকে you can very easily find out the energy of the scattered photon, the kinetic energy of the recoil electron. এগুলো আমি আর ক্লাসে বের করে দিচ্ছি না, নিজেরা বইয়ে দেখে নেবে. It is just from the previous equation, just 2-3 lines calculation, and you can find the energy of the photon as well as the electron in terms of Compton shift or the scattering angle, right? So that remains as your homework. আচ্ছা, তো লাস্ট আর একটা প্রসেস নিয়ে কথা বলা বাকি, সেটা হলো পেয়ার প্রোডাকশন. যেমন বলেছি যে এগুলো বেসিক্যালি কোন প্রসেসটা হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য এনার্জি অফ দ্য incident radiation. Pair production happens in high energies. তো পেয়ার প্রোডাকশন প্রসেসটা কি সেটা জাস্ট একটু কোয়ান্টিটেটিভলি বোঝার চেষ্টা করি, কোয়ালিটেটিভলি বোঝার চেষ্টা করি. সেটা হলো, we all are aware of Dirac's equation by now, right? So from Dirac equation we know the total energy of an electron is given by E square is equal to under root P square C square plus M0 square C to the power 4. তাই না? তো এখান থেকে this basically allows the electrons to have negative energy, right? E is equal to plus minus under root, sorry, এই root এটা এখানে হবে না. So E is equal to plus minus under root P square C square plus M0 square C to the power 4, right? তাহলে ডিরাকের equation কিন্তু it allows electrons to have negative energy, right? তাহলে যদি এটাকে আমরা পিক্টোরিয়ালি দেখতে চাই, তাহলে the minimum positive energy is when the minimum positive energy we will obtain when the momentum of the electron is 0. So it will be given by তাহলে কি plus M0 C square. Similarly, the maximum negative energy will be given when momentum is 0. It is given by minus M0 C square, right? তাহলে এর উপরের সব এনার্জি গুলো ইলেকট্রনের থাকতে পারে, বা এর নিচের সব এনার্জি ইলেকট্রনের থাকতে পারে. The electrons cannot have any energy in this range, right? From Dirac's equation it is very well understandable the electrons can have energy greater than 2m0 c square, or it can have energy less than minus m0 c square, but it cannot have energy between plus m0 c square to minus m0 c square, right? তো এটার এনার্জি গ্যাপটা কত? 2m0 c square, right? এবার যদি এরকমই হয়
তাহলে like we all know that all particles always tend to be in their lowest energy state, তাই না? তাহলে তো কোনো ইলেকট্রনিকেই আমাদের পজিটিভ এনার্জিতে পাওয়ার কথা না, they will all tend to come to negative energies, right? But we find electrons, we obviously আমরা যে ইলেকট্রন ফিজিক্যালি দেখি, they all have positive energies, right? তো সেটাকে এই যে ডিজাস্টার, সেটাকে so Dirac has postulated that all the energy levels in the negative energy states are full, they're filled with electrons. Since these energy states are full of electrons, they're completely filled, and we know by Pauli's exclusion principle that no two electrons can stay in the same state. যার জন্য কি হচ্ছে, উপরের ইলেকট্রনগুলো নিচের এনার্জি লেভেলে আসতে পারছে না, কারণ they are full, right? So we can only see physically these particles, that is the electrons with positive energies. Okay, the electrons with negative energies are not physically visible. কিন্তু এইখানে যেই পার্টিকেলগুলো, যেখানে যে ইলেকট্রনগুলো আছে, যদি আমরা তাকে সাফিসিয়েন্ট এনার্জি দিতে পারি যাতে ও এই গ্যাপটাকে ওভারকাম করে এখানে, ফার্স্টে আমরা দেখেই নিলাম যে এই ওপর থেকে কিন্তু ইলেকট্রন নিচে আসতে পারছে না, কারণ according to Dirac all these energy levels are full, right? কিন্তু এখানকার ইলেকট্রন কিন্তু এখানে যেতে পারে if you give it sufficient energy which has to be greater than equal to 2m0c². যদি এখানকার কোনো ইলেকট্রন get sufficient energy, it will obviously come, it will have a positive energy, it will go to this energy state, or at that moment kintu we can physically see it as an electron, right? তাহলে কি আমরা এই এনার্জি দিলে একটা ইলেকট্রন পাবো, আর এখানে কি হচ্ছে a vacancy of electron, that is a vacancy of negative charge. This vacancy of negative charge, that is a hole, will be visible to the physical world like a positive charge which is called a positron. It is nothing but the antiparticle of electron. তার মানে কি, এই যে নেগেটিভ এনার্জি স্টেটে যে অ্যাবসেন্স অফ নেগেটিভ চার্জ, মানে মাইনাস অফ মাইনাস ই, that will behave like a positively charged particle which is called a positron. তাহলে পজিট্রনের nature is complete, it is having the same mass of that of electron, but just that or charge is exactly same but of negative sign of the opposite sign of the electron, মানে positron is positively charged. তাহলে যদি কোনো ইলেকট্রনকে নেগেটিভ এনার্জি স্টেটে আমি সাফিসিয়েন্ট এনার্জি দিই যাতেও এই নেগেটিভ স্টেট ছেড়ে ওপরে পজিটিভ স্টেটে চলে যায়, তাহলে কিন্তু একটা ইলেকট্রন আর পজিট্রনের ফরমেশন হবে. দ্যাট মিনস এনার্জি will be converted to a electron positron pair. এই প্রসেসটাকেই আমরা কি বলছি, পেয়ার প্রোডাকশন. পেয়ার প্রোডাকশন ইজ নাথিং বাট দ্য কনভার্সন অফ এনার্জি ইনটু ম্যাটার. এবার এই পেয়ার প্রোডাকশন ক্যানট টেক প্লেস ইন ভ্যাকিউম, কারণ ভ্যাকিউমে এনার্জি আর মোমেন্টাম কনজারভেশন ফুলফিল করা যাবে না. তাই এই যে পেয়ার প্রোডাকশন, this process happens in the vicinity of a nucleus. That is, নিউক্লিয়াসের কাছে যেহেতু কুলম ফিল্ডটা স্ট্রং, তাহলে এই পেয়ার প্রোডাকশনের প্রসেসটা সবসময় হলো নিউক্লিয়াসের কাছে হয়. সো ইন দিস প্রসেস energy is converted into a electron positron pair. তার জন্য এখান থেকে বুঝতেই পারছো, for pair production process to occur, the energy has to be greater than equal to 2m0c². তার জন্য হাই এনার্জিতে কিন্তু পেয়ার প্রোডাকশনের প্রসেস দেখা যায়, লো এনার্জিতে কিন্তু পেয়ার প্রোডাকশন হয় না. তাহলে পেয়ার প্রোডাকশন হ্যাপেন্স ডিউ টু ইন্টারাকশন অফ ফোটন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড. একটা ইলেকট্রিক ফিল্ড, কুলম ফিল্ড কিন্তু দরকার. পেয়ার প্রোডাকশন সবসময় নিউক্লিয়াসের কাছে হয়, বিকজ ভ্যাকিউমে কিন্তু কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড মোমেন্টাম ফুলফিলড হয় না. তাই পেয়ার প্রোডাকশন অলওয়েজ হ্যাপেন্স ইন দ্য ভিসিনিটি অফ আ নিউক্লিয়াস বিকজ দের ইজ স্ট্রং কুলম ফিল্ড.
So due to the interaction of photon and electric field, formation of an electron-positron pair occurs, which is known as pair production. So that's all how gamma radiation by electromagnetic radiation can interact with matter. With this, we come to the end of the entire discussion regarding the interaction of radioactive radiation with matter, right? So that's all for today's class. Thank you.